এখন আমরা ইনফরমেশন সিকিউরিটি নিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। সবার প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটি বোঝার আগে আমাদেরকে বুঝতে হয় সিকিউরিটি জিনিসটা আসলে কি। সিকিউরিটি হলো কোনো বিপদ বা ক্ষতি থেকে নিজেকে নিরাপদ রাখার উপায়। যেটা বলা হচ্ছে ইন জেনারেল সিকিউরিটি মিনস বিং সেফ। আমরা কিভাবে নিজেদেরকে সেফ এবং প্রোটেক্টেড রাখতে পারি ফ্রম এনি ডেঞ্জার অর হার্ম। এখন একটা সাকসেসফুল অর্গানাইজেশন কিন্তু সিকিউরিটির কয়েকটা লেয়ার মেনটেন করে। যেমন সবার প্রথমে সেই কোম্পানিকে মেনটেন করতে হয় ফিজিক্যাল সিকিউরিটি, তারপরে এমপ্লয়ীদের পার্সোনাল সিকিউরিটির বিষয় চলে আসে, অপারেশন সিকিউরিটি, কমিউনিকেশন সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি, এবং সবার লাস্টে যেটা নিয়ে কথা বলা হয় সেটা হলো ইনফরমেশন সিকিউরিটি। এখন ইনফরমেশন সিকিউরিটি কি? ইনফরমেশন সিকিউরিটি হলো আমাদের ইনফরমেশনকে সেফ রাখা, যাতে কেউ আনঅথরাইজড ওয়েতে অ্যাক্সেস করতে না পারে, ইউজ করতে না পারে, কোনো ধরনের চেঞ্জ কিংবা ড্যামেজ না করে দিতে পারে। মানে আমাদের ইনফরমেশনকে এখানে সেভ করতে হবে, তার প্রসেসটাই ইনফরমেশন সিকিউরিটি। ইনফরমেশন সিকিউরিটি যেটা এনশিওর করে আমাদের ডাটা সবসময় থাকবে প্রাইভেট, আমাদের ডাটা অ্যাকুরেটলি থাকবে, যেভাবে আমরা রেখেছিলাম সেভাবেই থাকবে, অ্যান্ড অ্যাক্সেসিবল টু দোজ হু নিড ইট। যার যখন প্রয়োজন হবে সে যেন এটাকে ঠিকমতো অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ অ্যাক্সেসিবিলিটিটা থাকতে হবে। ইনফরমেশন সিকিউরিটির ক্ষেত্রে আমরা কিছু প্রিন্সিপল বা রুলস শিখে থাকি। এই প্রিন্সিপলগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে আমাদের কম্পিউটার সিস্টেমের বেলায়, আমাদের অপারেটিং সিস্টেমের বেলায়, নেটওয়ার্কস, সফটওয়্যার, ওয়েবসাইট সব কিছুতেই, যেগুলো আমাদের ডিজিটাল ওয়ার্ল্ডে দরকার। আমরা ইনফরমেশন সিকিউরিটির কিছু হিস্ট্রি জেনে নিব। 1968-এ সবার প্রথমে মরিস উইকস নামে একজন লোক ছিলেন। উনি টাইম শেয়ারিং কম্পিউটার সিস্টেমে পাসওয়ার্ড সিকিউরিটির কথা উল্লেখ করেছিলেন। টাইম শেয়ারিং কম্পিউটার সিস্টেম অর্থাৎ আমি একটা পিসি ইউজ করতেছি, আমার ঠিক পরে আরেকজন ইউজ করবে, অর্থাৎ আমার জন্য একটা টাইম থাকবে, তারপরে আরেকজন সেটাকে ইউজ করবে। এই ক্ষেত্রে একজন ইউজার থেকে যখন আরেকজন ইউজার ইউজ করবে তখন একজন ইউজারের ডাটাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন। বা আমরা জানি যে একটা উইন্ডোজে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট সেখানে থাকে। একটা অ্যাকাউন্টে লগ ইন করা যায় এক রকমের পাসওয়ার্ড দিয়ে, অন্য অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আরেক রকমের পাসওয়ার্ড প্রয়োজন পড়ে। এটা হলো টাইম শেয়ারিং কম্পিউটার সিস্টেম। সো সেইখানে পাসওয়ার্ড সিকিউরিটির বিষয়টা সবার প্রথমে উল্লেখ করেছিল মরিস উইকস নামে একজন ব্যক্তি। তারপরে 1975 সালে দ্য ফেডারেল ইনফরমেশন প্রসেসিং স্ট্যান্ডার্ডস অ্যাডপ্ট ডিজিটাল এনক্রিপশন স্ট্যান্ডার্ড ইন দেয়ার সিস্টেম। ডিইএস এই স্ট্যান্ডার্ডটাকে অ্যাডপ্ট করেছিল ফেডারেল ইনফরমেশন প্রসেসিং স্ট্যান্ডার্ড, যেটা আমেরিকান একটা অর্গানাইজেশন। 1979-এ ডেনিস রিচি, যাকে আমরা চিনি সি ল্যাঙ্গুয়েজের উদ্ভাবক হিসেবে, উনি তার দুইটা বই, একটা বইয়ের নাম হলো অন দ্য সিকিউরিটি অফ ইউনিক্স এবং আরেকটা বই হলো প্রোটেকশন অফ ডাটা ফাইল কন্টেন্টস। এই দুইটা বইয়ে ইনফরমেশন সিকিউরিটির বিষয় নিয়ে আলোচনা করে। সেখানে সে আলোচনা করেছিল ইউজার আইডিস, সিকিউর গ্রুপ আইডিস, এইসব বিষয় নিয়ে। এবং বর্তমান দিনে আমরা তো জানি আমরা ইন্টারনেটে কানেক্টেড হয়ে আছি এবং আমাদের নিজেদের ইনফরমেশনগুলোকে সেভ করা কিন্তু অনেক বেশি প্রয়োজন। আমরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমাদের ইনফরমেশন শেয়ার করে থাকি। সো এইসব ইনফরমেশন শেয়ার কিন্তু কখনো কখনো আমাদের জন্য বড় রকমের কাল হয়ে দাঁড়াতে পারে। ইনফরমেশন শেয়ারিং এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিছু জিনিস সিকিউরলি করতে হবে। এই বিষয়গুলো নিয়েই বর্তমান দিনে কথা বলা হয়। যেটা বলা হচ্ছে দ্য ইন্টারনেট কানেক্টস মিলিয়নস অফ আনসিকিউরড কম্পিউটার নেটওয়ার্কস ইনাবলিং কন্টিনিউয়াস কমিউনিকেশন। ইনফরমেশন সিকিউরিটি পড়তে গেলে আমাদের প্রথমে যে জিনিসটা চলে আসে সেটা হলো সিআইএ সিকিউরিটি ট্রায়াড। এটা সাইবার সিকিউরিটিতেও আছে। সিআইএ তিনটা ওয়ার্ডের কম্বিনেশনে তৈরি একটা শর্ট ফর্ম। সি ফর কনফিডেন্সিয়ালিটি, আই ফর ইন্টিগ্রিটি এবং এ ফর অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি অর্থ আমার যে ইনফরমেশনটা সেটাকে থাকতে হবে গোপনীয়। বলা হচ্ছে দ্যাট ইনফরমেশন ইজ অনলি অ্যাক্সেসিবল টু অথরাইজড ইউজার্স অর এন্টিটিস। যার অ্যাক্সেস আছে সেই শুধুমাত্র ইনফরমেশনটা পেতে পারে। যেমন এখানে বলা হচ্ছে ফর এক্সাম্পল হোয়েন ইউ লগ ইন টু ইউর ইমেল অ্যাকাউন্ট ইউ এক্সপেক্ট দ্যাট অনলি ইউ ক্যান রিড ইউর ইমেলস। তার মানে আমি যখন আমার ইমেলে লগ ইন করবো তখন আমি এটা কখনো এক্সপেক্ট করি না যে আরেকজন আমার ইমেলগুলো ভিউ করতে পারবে। তারপরে বলা হচ্ছে ইন্টেগ্রিটি। ইন্টেগ্রিটি মিনস আমার ডাটা যেমনটা আছে সেই রকমই থাকতে হবে, কোনো ধরনের চেঞ্জ এখানে হওয়া যাবে না। উদাহরণটা যদি আমরা পড়ি, ফর ইনস্টেন্স হোয়েন ইউ সেন্ড এ মেসেজ ইউ ওয়ান্ট টু বি শিওর দ্যাট ইট অ্যারাইভস এক্স্যাক্টলি, মানে এক্স্যাক্টলি আমি আরেকজনকে যেভাবে মেসেজটা সেন্ড করেছি সেভাবে কিন্তু তার কাছে পৌঁছাতে হবে, উইদাউট এনি আনঅথরাইজ চেঞ্জ। আমি একভাবে পাঠালাম, আরেকজন মেসেজ রিসিভ করলো আরেকভাবে, সেটা কিন্তু কখনো হয়ে থাকে না। সো এই ক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রিটি বিষয়টা মেনটেন হয়, একটা কনফিডেন্সিয়ালি, একটা ইন্টিগ্রিটি, এবং লাস্টের যে জিনিসটা সেটা হলো অ্যাভেলেবিলিটি।
ইনফরমেশন যখনই আমার প্রয়োজন তখনই আমাকে পেতে হবে। আমি একটা ওয়েবসাইট ভিজিট করলাম বাট পার্টিকুলার একটা টাইমে সেই ওয়েবসাইট কাজ করতেছে না, তা কিন্তু হওয়া চলবে না। বা আমি এটিএম বুথে গেলাম, এটিএম বুথগুলো কিন্তু 24/7 অর্থাৎ দিনে 24 ঘন্টা সপ্তাহে ৭ দিন খোলা থাকে। কোন এক সময় গেলাম, কোন একটা এটিএম বুথ কাজ করতেছে না। সো সেটাও হওয়া চলবে না। এখানে যেটা বলা হচ্ছে, "This ensures that information and resources are accessible and usable when needed by authorized user." যখন প্রয়োজন তখন সেটাকে অ্যাক্সেস করতে পারতে হবে। For example, a website needs to be available to users 24/7 so that they can access its services at any time. যে কোনো সময় যেন তারা সার্ভিসটা অ্যাক্সেস করতে পারে। এখানে কনফিডেন্সিয়ালিটির আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। বলা আছে, যখন আমি একটা ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন করি, কনফিডেন্সিয়ালিটি এনশিওরস দ্যাট আমার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আমার ব্যাংক ব্যালেন্স এবং আমার ট্রানজাকশন হিস্ট্রি শুধুমাত্র আমিই দেখতে পারবো। কেউ যদি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড না জানে, সে কিন্তু কোনোভাবে এসব দেখতে পারবে না। সো এই বিষয়টাকে আমরা বলতেছি গোপনীয়তা বা কনফিডেন্সিয়ালিটি। নেক্সট, ইন্টিগ্রিটি থেকে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। যেমন এখানে বলা হচ্ছে, ইমাজিন ইউ সাবমিট অ্যান অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর এ জব। আমি একটা জবের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করেছি। সেখানে আমি আমার পার্সোনাল ডিটেলস, আমার কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স সবকিছু মেনশন করে দিয়েছি। সো আমি এক্সপেক্ট করব যখন আমার সিভিটা বা আমার ডিজিটাল সিভি যেটা, সেটা রিক্রুটারের কাছে যাবে, কোনো ধরনের আনঅথরাইজড চেঞ্জ সেখানে হবে না। যেটা বলা হচ্ছে, রিমেইন আনচেঞ্জড অ্যান্ড অ্যাকুরেট হোয়েন ইট রিচেস টু দ্য এমপ্লয়ার্স ডাটাবেস। এমপ্লয়ারের কাছে যখন যাবে, আমি যেভাবে পাঠাইছি সেভাবে এটাকে থাকতে হবে। সো এটা গেল ইন্টিগ্রিটির আরেকটা এক্সাম্পল। ইন্টিগ্রিটি যেটা মিন করতেছে, এনশিওরিং দ্যাট ইনফরমেশন রিমেইনস অ্যাকুরেট, কনসিস্টেন্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্থি থ্রু আউট ইটস লাইফ সাইকেল। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাভেলেবিলিটি। এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে, কনসিডার অ্যান ই কমার্স ওয়েবসাইট ডিউরিং এ সেল ইভেন্ট। বড় কোনো একটা সেল ইভেন্টের সময় একটা ওয়েবসাইটের কথা বলা হচ্ছে। অ্যাভেলেবিলিটি এনশিওরস দ্যাট দ্য ওয়েবসাইট রিমেইনস অপারেশনাল অ্যান্ড রেসপন্সিভ ডিসপাইট এ সার্জ ইন ভিজিটর ট্রাফিক। অর্থাৎ অনেক বেশি ইউজার হয়ে যাওয়ার পরেও ওয়েবসাইটটা যেন ঠিক মতো কাজ করে। যদি ওয়েবসাইটটা কাজ না করে, আমরা বলবো সেই সিস্টেমের অ্যাভেলেবিলিটি নাই। এবং এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে কাস্টমাররা কিন্তু অনেক ধরনের ডিফিকাল্টিস ফেস করবে। যেমন তারা পারচেস করতে গিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবে না। এতে করে যেটা হবে, ওভারঅল বিজনেসের রেপুটেশনটা কিন্তু খারাপ হবে এবং বিজনেসের যে আয় সেটাও কিন্তু কমে আসবে। এবং কাস্টমাররা কিন্তু সেই ওয়েবসাইট থেকে পুনরায় শপিং করবে না, এটাই খুব স্বাভাবিক। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটির পাশাপাশি আরো কিছু সিকিউরিটি প্রিন্সিপাল আছে আমাদের ইনফরমেশন সিকিউরিটিতে। যেমন একটা বিষয় হলো অথেন্টিসিটি। অথেন্টিসিটি যেটা মিন করে, ইট ইজ ভেরিফাইং দ্যাট ইনফরমেশন ইজ ফ্রম এ জেনুইন সোর্স। আমার ইনফরমেশনটা আমি কোনো জেনুইন সোর্স থেকে পেয়েছি কিনা। ফেসবুকে আমরা যদি কোনো একটা নিউজ পেজের লিঙ্ক দেখি, সেটাকে কিন্তু আমরা কখনো ট্রাস্টেড মনে করতে পারবো না, যদি না সেটা কোনো জাতীয় দৈনিক হয় বা ট্রাস্টেড কোনো টিভি চ্যানেল হয়, তবেই সেক্ষেত্রে আমরা সেই নিউজটাকে অথেন্টিক হিসেবে কাউন্ট করতে পারি। সো ইনফরমেশন দেখে আমরা বিশ্বাস করব না, ইনফরমেশনটার অথেন্টিসিটি আমাদের যাচাই করতে হবে। যেমন এখানে আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, ইমাজিন ইউ পারচেস এ প্রোডাক্ট অনলাইন ফ্রম এ রেপুটেবল ই কমার্স ওয়েবসাইট। একটা ই কমার্স ওয়েবসাইট থেকে আমি প্রোডাক্ট পারচেস করেছি। বিফোর ইউ এন্টারিং ইনটু দ্য পেমেন্ট ডিটেলস, ইউ নোটিস এ প্যাডলক আইকন এইচটিটিপিএস। যেগুলো ট্রাস্টেড ওয়েবসাইট বা অথেন্টিক ওয়েবসাইট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম একটা প্যাডলক আইকন থাকবে, বা আমরা এরকম এইচটিটিপিএস এরকম লেখা দেখবো। যেগুলো ওয়েবসাইটে শুধুমাত্র এইচটিটিপি আছে, আমরা বলতে পারি সেগুলো কিন্তু সিকিউরড না, সেগুলোর ক্ষেত্রে ডাটা এনক্রিপশন মেকানিজম ইউজ করা হয় না। সো এইটা হলো সিকিউরড, এটা হলো আনসিকিউরড। যেটা বলা হচ্ছে, এইচটিটিপিএস ইন দ্য ওয়েবসাইটস ইউআরএল ইন্ডিকেটিং এ সিকিউর কানেকশন। এটাই হলো এক ধরনের অথেন্টিসিটি। দিস অথেন্টিসিটি এনশিওরস দ্যাট দ্য ওয়েবসাইট ইজ লেজিটিমেট অ্যান্ড এনক্রিপ্টস ইউর ডাটা ডিউরিং ট্রান্সমিশন। ট্রান্সমিশনের সময় আমার ডাটা কোনো থার্ড পার্টি কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, অর্থাৎ আমার ডাটা সেখানে কিন্তু এনক্রিপ্টেড। সো এটা হলো অথেন্টিসিটির একটা এক্সাম্পল। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো নন রেপুডিয়েশন। রেপুডিয়েশনের বাংলা হলো অস্বীকৃতি, এবং তার সামনে যদি আবার নন লাগায় দিই, তাহলে বাংলাটা কিছুটা হয়তো এরকম হতে পারে, অস্বীকৃতি। বাট বিষয়টা হচ্ছে যে, অস্বীকার যেন কেউ পুনরায় না করতে পারে, তার মেকানিজমটাই হলো নন রেপুডিয়েশন মেকানিজম। যেমন ইলেকট্রনিক্যালি যখন বোথ পার্টি একটা কন্ট্রাক্ট সাইন করে, তখন তারা কিন্তু ডিজিটাল সিগনেচার দিয়ে থাকে। এই ডিজিটাল সিগনেচারই কিন্তু এভিডেন্স। পুনরায় কেউ যেন এসে না বলতে পারে যে, না আমি তো সাইন করি নাই, বা এই ডকুমেন্টসে আমার কোনো এগ্রিমেন্ট নাই।
সো এসব যেন না বলতে পারে। আমরা যখন জমি জমা নিয়ে লেনদেন করি তখন ফিজিক্যালিও কিন্তু এই ব্যাপারটা হয়ে থাকে। যে কাউকে একজনকে সাক্ষী রেখে আমাদেরকে কিন্তু জমিটা আরেকজনের কাছে বিক্রি করে দিতে হয়। সো সেই ব্যাপারটা কিন্তু ডিজিটালিও চলে আসে। যখন আমি একটা কন্ট্রাক্ট সাইন করতেছি তখন সাইনটা কিন্তু ডিজিটাল ফুটপ্রিন্ট হিসেবে থেকে যাচ্ছে। ডিজিটাল সিগনেচার ইউজ ক্রিপ্টোগ্রাফিক মেথডস টু বাইন্ড এ সিগনেচার টু দ্য ডকুমেন্টস কনটেন্ট। ডকুমেন্টের সাথে কিন্তু সিগনেচারটা বাইন্ড হয়ে থাকে যাতে পরবর্তীতে কোনো ইউজার এসে এটা ডিনাই করতে না পারে, এটার একটা সলিড প্রুফ থেকে যায়। সো এটা হলো নন রেপুডিয়েশন। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি মানে হলো দায়বদ্ধতা। একটা অর্গানাইজেশনে যদি কোনো একটা এমপ্লয়ি কাজ করে, সো অর্গানাইজেশনের কিছু রুলস আছে, কোড অফ কন্ডাক্ট আছে, এগুলো কিন্তু তাকে মেনটেন করে চলতে হবে এবং কিছু ইথিক্যাল স্ট্যান্ডার্ড আছে। যদি সেই এমপ্লয়ি সেগুলো ভঙ্গ করে তাহলে সে কিন্তু রুলস ভঙ্গ করার দায়ে রেসপন্সিবল। সো এই বিষয়টা হলো অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা। যেমন এখানে উদাহরণ হিসেবে বলা হচ্ছে, ইন এ ব্যাংক এমপ্লয়িজ মাস্ট লগ ইন টু এ সিকিউর সিস্টেম ফর টাস্ক লাইক অথরাইজিং লোনস অর অ্যাক্সেসিং কাস্টমার অ্যাকাউন্টস। তাহলে একটা সিকিউর সিস্টেমে প্রত্যেকটা এমপ্লয়ি কিন্তু তাদের লগ ইন ক্রেডেনশিয়ালস দিয়ে লগ ইন করতেছে। আরো বলা হচ্ছে, ইচ অ্যাকশন ইজ ট্র্যাকড বাই দেয়ার লগ ইন, সো ইফ অ্যানি ইস্যু অ্যারাইজেস সাচ অ্যাজ আনঅথরাইজড অ্যাক্সেস দ্য ব্যাংক ক্যান আইডেন্টিফাই দ্য রেসপন্সিবল এমপ্লয়ি। কোনো এমপ্লয়ি যদি ফাইন্যান্সিয়াল ফ্রড করে থাকে সেক্ষেত্রে ব্যাংক কিন্তু বুঝতে পারবে যে কোন এমপ্লয়ি অ্যাকাউন্ট থেকে কাজটা হয়েছে বা কোন এমপ্লয়ি লগ ইন করে এই কাজটা করেছে। সো এটা হলো অ্যাকাউন্টেবিলিটি অর্থাৎ দায়বদ্ধতা। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রাইভেসি। প্রাইভেসি মানে হলো আমাদের যে নিজেদের ইনফরমেশন, সেই ইনফরমেশনকে প্রাইভেট রাখতে হবে যাতে অন্য কেউ আনঅথরাইজড ওয়েতে সেই অ্যাক্সেসটা না নিতে পারে। এক্সাম্পল হিসেবে এখানে বলা হয়েছে, অ্যান এক্সাম্পল অফ প্রাইভেসি ইজ লকিং ইওর ফোন উইথ এ পিন অর পাসওয়ার্ড। আমরা আমাদের ফোনটাকে কিন্তু পিন বা পাসওয়ার্ড দিয়ে লক করে দিই যাতে করে কেউ হঠাৎ যদি আমাদের ফোন পেয়ে যায় সে যেন সাথে সাথে আমাদের পার্সোনাল মেসেজ, ফটোস কিংবা অ্যাপ্লিকেশনগুলো ভিজিট করতে না পারে। এবং এইভাবে কিন্তু আমরা আমাদের প্রাইভেট ইনফরমেশন সেভ করে থাকি। সো এই বিষয়টাই হলো প্রাইভেসি। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লিস্ট প্রিভিলেজ। লিস্ট প্রিভিলেজের মানে হলো জব রোলের উপরে ভিত্তি করে এমপ্লয়ীদেরকে জাস্ট মিনিমাম অ্যাক্সেসটুকু দেওয়া, মিনিমাম অ্যাক্সেসের বেশি যেন কেউ না পায়। উদাহরণ হিসেবে এখানে বলা আছে, ইফ এ ডাটাবেস ইউজার নিডস টু ভিউ এ টেবিল, কাজটা হলো ডাটাবেস ইউজার জাস্ট টেবিলটাকে ভিউ করবে। হি শুড নট হ্যাভ দ্য রাইট টু আপডেট অর ডিলিট দ্য টেবিল। তার মানে একজনের যদি অ্যাক্সেস থাকে শুধুমাত্র ভিউ করার, তাহলে সে কোনোভাবেই কিন্তু আপডেট বা ডিলিট করতে পারবে না। সো আমরা তাদেরকে ততটুকুই অ্যাক্সেস দিব যতটুকু তাদের দরকার। ইট হেল্পস ইন প্রোটেক্টিং ডাটা, ডাটা প্রোটেকশন এটা হেল্প করে, অ্যান্ড ফাংশনালিটি ফ্রম ফলস অ্যান্ড ম্যালিশিয়াস বিহেভিয়ার। আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, ইফ এ ইউজার ইজ অনলি টু ইউজ এ সিস্টেম ফর এ পার্টিকুলার পারপোজ, কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য ইউজারকে যদি সিস্টেমটা ইউজ করতে হয়, দেন হি শুড নট ইনস্টল অ্যাডিশনাল সফটওয়্যার। তাহলে কিন্তু তার কোনোভাবেই অ্যাডিশনাল সফটওয়্যার ইনস্টল করা যাবে না, হুইচ রিকোয়ার অ্যাডিশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস। সো আমরা বুঝলাম যার যতটুকু রোল সেই রোল অনুযায়ী ততটুকু অ্যাক্সেস তাকে দেওয়া, এইটার নামই হলো লিস্ট প্রিভিলেজ। লাস্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কি ধরনের ঝুঁকি আসতে পারে এবং সেই ঝুঁকিগুলোকে কিভাবে প্রশমিত করা যায় মানে লাঘব করা যায়, সেই জিনিসগুলো নিয়ে রিস্ক ম্যানেজমেন্টে আলোচনা করা হয়। রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা আছে সেটা হলো আইডেন্টিফাইং রিস্ক। যেহেতু আমরা ডিজিটাল সিকিউরিটি নিয়েই কথা বলতেছি, ডিজিটাল সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের থ্রেট আমাদের সামনে আসতে পারে। যেমন হ্যাকিং একটা থ্রেট হতে পারে, ফিশিং একটা থ্রেট হতে পারে, এবং এইসব থ্রেট আসার ফলে আমাদের কাস্টমারের যে সেনসিটিভ ডাটা সেটার কিন্তু কম্প্রোমাইজেশন চলে আসবে। সো সবার প্রথমে একটা অর্গানাইজেশনকে আইডেন্টিফাই করতে হবে যে কি ধরনের থ্রেট আসতে পারে আমাদের কোম্পানির জন্য। তারপরে যেটা করতে হবে সেটা হলো অ্যাসেসিং রিস্ক। অ্যাসেসিং রিস্ক যেটা বোঝায় যে থ্রেট যদি চলে আসে সেই ক্ষেত্রে সেটা আমাদেরকে কতটা ক্ষতির সম্মুখীন করাইতে পারে, যেটা বলা হচ্ছে পসিবল কনসিকুয়েন্সেস। একটা থ্রেট যদি আমরা ফেস করে ফেলি দেন সেটার ফলাফল স্বরূপ আমরা কি পাবো। যেমন একটা জিনিস হতে পারে ডাটা ব্রিচ, অর্থাৎ কোম্পানির ইন্টারনাল ডাটা কিন্তু লিক হয়ে যাবে। সেই ক্ষেত্রে কোম্পানি বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারে কিংবা কোম্পানির যে রেপুটেশন বা সুনাম সেটাও ড্যামেজ হতে পারে। সো এই বিষয়গুলো আসে অ্যাসেসিং রিস্ক এর মধ্যে। লাস্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো মিটিগেটিং রিস্ক। কিভাবে আমরা ক্ষতিটাকে কমায় আনতে পারি বা ক্ষতিটাকে একেবারে শূন্যর কোঠায় আনতে পারি। সো এখানে যেটা বলা হচ্ছে, দ্য কোম্পানি অ্যাক্টস বাই ইউজিং সিকিউরিটি মেজার্স, লাইক কোম্পানি এনক্রিপশন টেকনিক অ্যাপ্লাই করতে পারে, স্ট্রং পাসওয়ার্ড সিস্টেম এনাবল করতে পারে তাদের সিস্টেমে, কিংবা তাদের যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে রেগুলার আপডেট দিতে পারে। এইসব করার মাধ্যমে ক্ষতিটা কিন্তু অনেকাংশে কমায় নিয়ে আসা যায়।
এক্সাম্পল হিসেবে এখানে বলা আছে এ রিটেল কোম্পানি আইডেন্টিফাইস ফিশিং অ্যাজ এ রিস্ক। একটা রিটেল কোম্পানি ফিশিং কে একটা রিস্ক হিসেবে আইডেন্টিফাই করেছে এবং তারা বোঝার চেষ্টা করেছে যে এই ফিশিং এর ফলে কি ধরনের ক্ষতি হতে পারে বা ফলাফল স্বরূপ কি হতে পারে এবং তার জন্য তারা ব্যবস্থা নিয়েছে। তারা নিজেদের ডাটা এনক্রিপ্ট করেছে, তারা স্ট্রং পাসওয়ার্ড এনেবল করেছে এবং তাদের সিস্টেমকে আপডেটেড রেখেছে যাতে করে তারা ক্ষতিটা কমাইতে পারে।